গণপরিবহনে নিয়মের চেয়ে অনিয়মই বেশি, স্বাস্থ্যবিধি উধাও, বাড়তি ভাড়া আদায়ে প্রতিযোগিতা, নৈরাজ্য। আবারও সময় বাড়ছে, বিআরটি প্রকল্পে ৮ বছরের সময় বেড়েছে ৩ দফা, অগ্রগতি মাত্র ৪৫%, বেড়েছে ব্যয়ও। দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটক রায়হান কবির, নতুন কোনো অভিযোগ আনেনি পুত্রজয়া পুলিশ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বাবা মা। দেশে করোনায় আর ৩৯ প্রাণহানি, 2 বছরের কম সময়ে করোনা মহামারী শেষ হবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং ইউরোপা লিগের রোমাঞ্চকর ফাইনালে জয় পেয়েছে সেভিয়া, ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ড ৬ষ্ঠ জয়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অনিয়মই যেন নিয়ম গণপরিবহনে। চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, আছে বাড়তি ভাড়া আদায়ের প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে গণপরিবহন বিশ্লেষকরা বলছেন, আগের নিয়মে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত করোনা মোকাবেলা নীতির সঙ্গে সাংঘর্ষিক। তারপরেও যাত্রীর স্বার্থের চেয়ে মালিকের স্বার্থ দেখার অশুভ প্রতিযোগিতা আর নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতা এই খাতের নৈরাজ্য আরও বাড়াচ্ছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। রাজধানীর সায়েদাবাদ থেকে একটি লোকাল বাসে যাত্রীর পরিচয়। কদিন আগেও বাসে ওঠার সময় জীবাণুনাশক মিলত, এখন তার দেখা নেই। এক সিট এক যাত্রী নীতিও অনুপস্থিত। দাঁড়িয়েও যাত্রী পরিবহন চলছে, কিন্তু ভাড়া আদায়ের সময় অতিরিক্ত 60% পুরোটা আদায়ের তৎপর তারা। যাত্রীর বেশ ছেড়ে সাংবাদিক হিসেবে গণপরিবহনে অব্যবস্থাপনা সবখানে, একদম পুরনো চেহারা। সিটে 2 জন দাঁড়িয়েও আছে, কিন্তু ভাড়া উঠছে দ্বিগুণ। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমি উঠছিলাম তো ভাবছিলাম আমার সিট আছে, কিন্তু এখন থেকে নাই। একটু সাবান পর্যন্ত দেয় না, স্যানিটাইজার করতে কি আসবে, ভাড়া 60% বেশি নিচ্ছে, এটা আবার ঠিক আছে? প্রতারণাই তো, প্রতারণা না, এভাবে কি বসা ঠিক? এখন এটা কেন করেন বলেন, এটা কেন করেন বলেন? ঠিক আছে, আমি মানছি। আর ভাড়াও বেশি নেবেন, তাহলে ভাড়া কম নেন। ঠিক আছে। এই অবস্থায় 1 সেপ্টেম্বর থেকে পুরনো ভাড়ায় আগের নিয়মে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটির সভাপতি বলছেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা নিয়ে তারা শঙ্কিত। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে না চলা হয়, তাহলে আমরা যেটুকু অর্জন করেছি সেটা ব্যাহত হতে পারে, আবার করোনা সংক্রমণের হার বেড়েও যেতে পারে। জনস্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ, সেটার সাথে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ যেন না আনা হয়। গণপরিবহনের শ্রমিক নেতা ও বিশ্লেষকদের দাবি, বিআরটি এর তদারকির অভাবেই অব্যবস্থাপনা। হাতে গোনা 2-1টি পরিবহনকে আমরা দেখেছি 10,000 টাকা জরিমানা করেছে, এটা শুধুমাত্র আইওয়াশ। এগুলোর পিছনে মূলত আপনার বিআরটি এর স্বেচ্ছাচারিতা যেটা, সেটাই দায়ী। যখন যাত্রী পাবে তখন স্বাস্থ্যবিধি এরা মানবে, এটা তো আমি কোনোদিনই আমি বিশ্বাস করি। ওরা একদিনের মিটিংয়ে কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি করে ফেলেছে, কিন্তু এখন ওই সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত আবার কতদিন পরে বাস্তবায়ন করবেন, যত দেরি হবে তত তাদেরই লাভ হবে। তবে মালিক সমিতির দাবি, সামনের দিনগুলোতে তারা নিয়ম মেনেই গণপরিবহন পরিচালনা করবে। কোনো গাড়িতে কোনো স্ট্যান্ডিং প্যাসেঞ্জার থাকবে না। ঢাকাটা কন্ট্রোল করাই যায় না। এটা পাবলিক যখন 10টা-11টার দিকে দেখবেন সমস্ত গাড়ি আমাদের ভর্তি, আবার রাত্রে 10টার দিকে, 8টার দিকে, 9টার দিকে আমরা প্যাসেঞ্জারই কোনো গাড়িতে প্যাসেঞ্জার হয় না। বিশ্লেষকরা বলছেন, কঠোর মনিটরিং ছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো ও যাত্রী হয়রানি বন্ধ করা সম্ভব নয়। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 8 বছরের সময় বেড়েছে 3 দফা, কিন্তু অর্ধেকও শেষ হয়নি প্রকল্প, অগ্রগতি মাত্র 45%। এজন্য আরেক দফা সময় বাড়ছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট হয়ে মহাখালী পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে করোনার মধ্যেও চলছে কাজ। প্রকল্প পরিচালক বলছেন, এবার নতুন সময়সীমার মধ্যেই শেষ হবে প্রকল্প, সেক্ষেত্রে বাড়ছে ব্যয়ও। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি, রাস্তার মাঝখান দিয়ে শুধু বাসের জন্য আলাদা লেন। গাজীপুর থেকে এয়ারপোর্ট হয়ে মহাখালী পর্যন্ত যাবে দেশের প্রথম বিআরটি। সে লক্ষ্যেই 2012 সালে শুরু হয় প্রকল্প।
গ্রাফিক্স অ্যানিমেশন বৃত্ত থেকে বেরিয়ে বাস্তবে এগুচ্ছে বিআরটি প্রকল্প। করোনাকালেও বিভিন্নভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে কাজ। স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট ব্যারিকেডের ভেতর ব্যস্ত শ্রমিকরা। কাজের গতি আগের থেকে একটু কমে গেছে, কারণ করোনার মধ্যে কাজকাম করতে সবাই আগ্রহী না। করোনা টেস্ট করি নাই আমরা, কিন্তু মানে আমাদের অফিসিয়ালিভাবে কোনো টেস্ট করানো হয়নি। 2012 সালে শুরু হওয়া 2040 কোটির এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2016 সালেই, কিন্তু নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ে 2018 সাল পর্যন্ত। খরচ বেড়ে দাঁড়ায় 4,264 কোটি টাকা, কিন্তু তাতেও আলোর মুখ দেখেনি বিআরটি। আবারও লক্ষ্যমাত্রা বেড়ে 2020 সালের জুন, কিন্তু তাতেও শেষ হয়নি প্রকল্প। অগ্রগতি মাত্র 45%। এখন প্রকল্প শেষের নতুন টার্গেট 2022 সালের এপ্রিল। কিছুটা কোভিডের যে সময় দেখে বনলতা, মানে মোমেন্টাম যদি একবার নষ্ট হয়ে যায় তখন ওই মোমেন্টামটা আসতে একটু সময় লাগে। কন্ট্রাক্ট 1-এর আন্ডার যে 16 কিলোমিটার রাস্তার, সেটার প্রোগ্রেস প্রায় 50%-এর মতো। আমাদের টার্গেট, তারা একটা রিভাইজ প্রোগ্রাম দাখিল করছে, সেটা হলো এপ্রিল 2022। যদিও বিভিন্ন জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে এমন পিলার, চলমান 6টি ফ্লাইওভার নির্মাণ কাজও, তবে সবচেয়ে চ্যালেঞ্জিং টঙ্গীতে 10 লেন বিশিষ্ট উড়াল সড়ক তৈরি। ফাউন্ডেশনের কাজ সব শেষ, আমাদের এখন পিয়ারের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। আমার 22 জুনের মধ্যে আমি আশা করি শেষ হয়ে যাবে। বাজেট কাজের যদি ভেরিয়েশন হয় তখন কিছুটা বাড়তে পারে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে এয়ারপোর্ট থেকে গাজীপুর কোনো রকম সিগন্যালের বাধা ছাড়াই চলতে পারবে যানবাহন। বহুল প্রত্যাশিত এই প্রকল্পে করোনার মধ্যে কাজ শুরু হলেও পুরোদমে চলতে পারছে না কাজ। এখন পর্যন্ত সব শ্রমিকও যোগ দিতে পারেনি কাজে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সব মিলিয়ে এখন পর্যন্ত কাজের অগ্রগতি 45%, তবে বাকি 55% কাজ শেষ করতে সময় বাকি 2 বছরেরও কম। আর তাই করোনা পরিস্থিতির উপরে নির্ভর করছে এই সময়ের মধ্যেও প্রকল্প শেষ হবে কিনা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেট কার ইমামার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে ঢুকে পড়ে। এতে প্রাইভেট কারের ভেতরেই চাপা পড়ে এক শিশু, 2 জন নারী ও 3 জন পুরুষ সহ 6 জন নিহত হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। গত 2 দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজও সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে কাজে গেছেন অনেকে। বৃষ্টি ও দুর্ভোগের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, কতদিন থাকবে এই বৃষ্টি এবং এই বৃষ্টি মাথায় নিয়ে যে মানুষজন কাজে যাচ্ছে, তো তাদের দুর্ভোগের খবর জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু এক ধরনের গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। সারা রাতভর আমরা জানি যে রাজধানীতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে আজকে সকাল থেকে আমি দেখেছি যে রাজধানী জুড়ে এক ধরনের মুষলধারে বৃষ্টিপাত। এতে করে বিশেষ করে রাজধানীতে বেশিরভাগ মানুষ, আপনি জানেন যে কর্মমুখী মানুষ, তারা সকালে অফিস আদালত বা স্ব কর্মস্থলে গিয়ে থাকেন, যার ফলে মানুষের কিন্তু চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, যে প্রধান সড়ক, সেই সড়কে। আমি এই সড়কটি আসলে এই সময় একেবারে লোকারণ্য থাকে, মানুষের পদচারণে মুখর থাকে এই এলাকাটি, কিন্তু এই বৃষ্টির কারণে আপনি দেখছেন যে একেবারে ফাঁকা বললেই চলে। আপনি দেখছেন যে 2-1টি গাড়ি আসছে, তাও খুব সতর্কতার সাথে। রাস্তাঘাট যেহেতু এই এলাকায় অনেকটা নির্মাণ কাজ চলছে, যে রাজধানীর সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প যেটি, যে ফ্লাইওভার নির্মাণ কাজ, এটি হচ্ছে মূলত আপনার
যে মেট্রো রেলের যে ফ্লাইওভার সেটির নির্মাণ কাজ চলছে, যার ফলে এখানে এক ধরনের অগোছালো অবস্থা আপনি দেখছেন। এমন চিত্র আমি বিশেষ করে যে সবচেয়ে জনবহুল রাস্তা বা সড়ক যেগুলো ফার্মগেট, শাহবাগ বা মহাখালী, এইসব সড়ক আমি সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি যে এক ধরনের মানুষের মধ্যে যে এই বৃষ্টির কারণে যে মানুষের মধ্যে দুর্ভোগ সেটি একেবারে চরমে পৌঁছেছে। আর এতে করে একটি বিষয় না বললেই নয় যে রাজধানীতে আপনি জানেন যে একটু বৃষ্টি হলেই কিন্তু রাজধানীতে পানি জমে যায়। তো আমরা বেশ কিছু সড়কে দেখেছি যে একেবারে রাস্তার পরে কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। বিশেষ করে আপনি জানেন পুরান ঢাকা এলাকায় যে পানি সুয়ারেজ লাইনগুলো একটু পানি হলেই একেবারে উপচে পড়ে বা রাস্তার উপরে হাঁটু পানি, কোমর পানি বেঁধে যায়। তো যথারীতি আজকেও সেই চিত্রটি কিন্তু হয়েছে। আমরাও অনেক ক্ষেত্রে বৃষ্টিতে ভিজে কিন্তু কাজ করতে হচ্ছে। আর মানুষের এই যে টানা 2-3 দিন বৃষ্টির ফলে যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগে কিন্তু মানুষের যে কাজের যে গতি সেটি এক ধরনের স্থগিত হয়ে গেছে। তো আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপটি হয়তো বা এই বর্ষা মৌসুমের শেষ নিম্নচাপ হতে পারে এবং এই নিম্নচাপটি আরো কয়েকদিন, আরো 2-1 দিন থাকতে পারে। কারণ আপনি জানেন গত 2-3 দিন ধরে কিন্তু সমুদ্রে আমরা জানি নিম্নচাপের কারণে 3 নম্বর সতর্ক সংকেত দিয়ে রেখেছেন আবহাওয়া অধিদপ্তর। তো সব মিলে বলা চলে যে এই গুড়ি গুড়ি বৃষ্টি এই বছরের যে বর্ষা মৌসুমের হয়তোবা শেষ যে নিম্নচাপ সেটি আভাস এটি বলা যেতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে মানুষের বৃষ্টির কারণে যে জনদুর্ভোগের সার্বিক চিত্র। হাবিব, আপনাকে ধন্যবাদ। হাবিব প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানবো আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমুর কাছ থেকে। মুমু, সেখানকার দুর্ভোগের কথা জানবো আপনার কাছ থেকে, যে জলাবদ্ধতার কারণে মানুষের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই খবর জানাবেন। ধন্যবাদ আরিফা। আমি আছি এখন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়। দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকাটায় জলাবদ্ধতায় কিন্তু বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এলাকার জন্য। বৃষ্টি এবং জোয়ারের পানিতে কিন্তু এই এলাকাটায় প্রায় সময় চলে যায়। এখনও কিন্তু অনেক পানি কিন্তু এই এলাকার মধ্যে রয়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন মানুষ কতটা দুর্ভোগে পড়েছে, গাড়ির চাকা পর্যন্ত পানির নিচে চলে গেছে। এই এলাকার সবচেয়ে যে বড় হাসপাতালটি মুমু, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে মুমু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক মারা গেছেন। রাতে নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। শুক্রবার রাতে সুগার লেভেল কমে যায়, পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল। পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। মৃণাল হকের জন্ম রাজশাহীতে। 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন। 1984 সালে তিনি মাস্টার্স সম্পন্ন করেন। মৃণাল হক 1995 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। 2002 সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দেশে ফিরে নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের বক ভাস্কর্যটি। 2003 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারা দেশে তিনি অনেকগুলো ভাস্কর্যের কাজ করেছেন। সময় একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। দীর্ঘ অপেক্ষার পর দেশে পৌঁছেছেন মালয়েশিয়ায় আটক বাংলাদেশি রায়হান কবির। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানায় রায়হান কবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তবে বিমানবন্দরে তার হাতকড়া পরানোর ছবি এরই মধ্যে সমালোচনার ঝড় তুলেছে মালয়েশিয়ার প্রশাসনের বিরুদ্ধে। এর আগে গেল বুধবার সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। রায়হান কবিরের 2 আইনজীবী সুমিতা সাথিনী ও সি সালফরাজ সাংবাদিকদের জানান, কোভিড-19 স্ক্রিনিং এর ফলাফল ভালো হওয়ার পর তাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আল জাজিরা একটি সাক্ষাৎকারে রায়হান অভিবাসীদের সঙ্গে দেশটির সরকারের আচরণ নিয়ে কথা বলেন। এরই জের ধরে গ্রেপ্তার করা হয় রায়হান কবিরকে।
এদিকে মালয়েশিয়া থেকে ছেলের দেশে ফিরে আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়হান কবিরের বাবা মোহাম্মদ শাহ আলম ও মা রাশিদা বেগম। নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান। বাংলাদেশের প্রবাসীদের জন্য বলছে, সবার কণ্ঠে কথা বলছে। এখন তো সবাই এই কারণে তো সবাই আমরা মানে বাংলাদেশের সবাই এর পক্ষে, পৃথিবী মানে অনেক দেশে ওর পক্ষে আছে। সত্যের জয় হবে, এটা প্রমাণ হলো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনেক শুকরিয়া, অনেক খুশি আমি। কিন্তু যাবো আমার সত্যের কারণে আমার ছেলে যে এতদিন ভাগ্য ছিল, এতদিন সে হাজত খাটছে, এটা ভাগ্য ছিল তাই খাটছে, কিন্তু সত্যের জন্য যেন আমার ছেলে আজকে কষ্ট করলো এতদিন, এটি আমার কষ্ট আর কিছু না। বন্যা পরিস্থিতির খবর জানাতে ধামরাই থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ধামরাই এলাকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? পানি কি কমতে শুরু করেছে? জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকার কিন্তু ঠিক পাশে এবং ঢাকার জেলার মধ্যে, এবং এরই মধ্যে কিন্তু পানি কমে গিয়েছিল। এখন কিন্তু পানি আবার কালকে থেকে বৈরী আবহাওয়ার কারণে একটু বৃদ্ধি পেয়েছে এবং 3 থেকে 4 ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর স্রোত রয়েছে এবং নতুন নতুন এলাকায় কিন্তু পানি, বন্যার পানি ঘরে ঢুকতে শুরু করেছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটি সড়কের দেখছেন যে ব্রিজটি তলিয়ে এখন যে সড়কের ঠিক কি পরিমাণ পানি, এখানে হাঁটু পানি এখনো রয়েছে এবং এইসব ঘরবাড়ি, আশেপাশের যেসব ঘরবাড়ি কিন্তু এখনো তলিয়ে গেছে। আমি একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে যে এই যে রাস্তাঘাট তলিয়ে গেছে, সরকারের পক্ষ থেকে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কিনা, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এলাকায় পানি উন্নয়ন বোর্ডের থেকে কোনো লোকজন আসেনি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের এখানে প্রতিনিধি এসে দেখে গেছে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল দশা হয়ে গেছে। প্রচণ্ড পানির কারণে আমাদের যেটা মেন সড়ক, এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে, কিন্তু সব ভেঙে গেছে। যদি সরকার যদি দ্রুত এই পানি চলে যাওয়ার পরে যদি দ্রুত এটা যদি সংস্কার না করে, তো আমাদের প্রায় 20,000 মানুষ আমরা ভুক্তভোগী, সারা জীবন ওই কষ্ট আমাদের বেড়াতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। চাচা, আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রচুর স্রোত এখানে, এবার কত বছর পর বন্যার আপনারা দেখছেন? এবার এই 15 বছর পর এই আমাদের এই দুর্ভোগ। রাস্তাঘাট ভেঙে গেছে, রাস্তা মানে স্কুল মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ, পানি যাওয়ার সাথে সাথে রাস্তাটা মেরামত করে দেয়, এতে আমার মানে দুর্ভোগ কমবো আমাদের। এটাই আমরা সরকারের কাছে অনুরোধ করি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে এখানকার লোকজন বলছে এবং এখানে যারা, আপনাদের সাথে একটু কথা বলি, আপনারা কি করেন এখানে? এই যে এখানে মাছ ধরতেছি। কত বছর পরে দেখলেন? এই যে পানি মনে করেন না, বিগত আপনার তাও 15 বছর পরে এই যে পানি হয়েছে, ঠিক আছে? এরপরে আর কিরকম পানি হয় নাই, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে যেখানে আপনারা দেখছেন যে এখানে অনেক জেলেরা কিন্তু তারা এখন মাছ মারছে, কিন্তু এখানে যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে এই সড়কের অবস্থা খুবই খারাপ এবং এই অঞ্চলে প্রায় 467টি গ্রাম রয়েছে, তার মধ্যে কিন্তু ধামরাই কিন্তু এখন পর্যন্ত 50 থেকে 60% বন্যার পানিতে তলিয়ে গেছে এখনও, এবং রাস্তাঘাট যেগুলো এখন পানিতে তলিয়ে ডুবে আছে সেগুলো বন্যার পানি সরে গেলে দ্রুত যাতে কাজ করে সংস্কার করা হয়। এই ছিল আমার কাছে ধামরাই বানবাসী মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। ধামরাই বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। নানা সমালোচনার মুখে টিকটক অ্যাপস, এমন অবস্থায়ও টিকটক থেকে ভালো কিছু বেরিয়ে আসবে বলে আশা বাংলাদেশের টিকটক ব্যবহারকারীদের। সরকারি নজরদারি বৃদ্ধি ও জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নিবন্ধন ব্যবস্থা চালু করা গেলে টিকটক বাংলাদেশের জনপ্রিয় বিনোদন মাধ্যম হতে পারে বলে দাবি তাদের। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। এটি কোনো বিয়েবাড়ি বা ফ্যাশন শো নয়, দেশের টিকটক ব্যবহারকারীদের সবচেয়ে বড় একটি দল আয়োজন করে এই মিলনমেলা, যেখানে দেখা মেলে দেশের জনপ্রিয় টিকটক সেলিব্রিটিদের। এই প্রথমবারের মতো তাদের এমন আয়োজন, উদ্দেশ্য টিকটক ব্যবহারকারীদের সচেতন করা। আগতদের মধ্যে সম্প্রতি যারা এই অ্যাপস ব্যবহার শুরু করেছেন তাদের সাথে কথা বলে জানা যায়, ইউজার হিসেবে ভালো খারাপ দুই অভিজ্ঞতাই তাদের আছে।
আসলে এইটা কেউ অ্যাকসেপ্ট করে না। আমি ফ্যামিলি টিকটক করি, বাজে মন্তব্য করে মানুষ, চাই না যে আমরা ফ্যামিলি নেটে করি, কিন্তু এটা বিনোদনের জায়গা। কেউ ভালো দিক নেয়, কেউ খারাপ দিক নেয়। আর আমি টিকটক করছি কোয়ারেন্টাইনের পর থেকে, মূলত সময়টাকে পাস করার জন্য। সম্প্রতি এমন শর্ট ভিডিও অ্যাপ নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে সুস্থ বিনোদন তৈরির কথাও বলেন অনেকে। বেশি বেশি ভালো ভিডিও বানানো উচিত, যেন কাউকে আমরা সুযোগটা না দিতে পারি এরকম কিছু যে খারাপ কিছু বলবে। সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে কেউ কিছু একটা করে তো তাকে আমি সাধুবাদ জানাবো। আয়োজকদের দাবি, সরকারের মনিটরিং ব্যবস্থা চালু করা গেলে টিকটক হতে পারে জনপ্রিয় বিনোদন মাধ্যম। গভর্নমেন্টের কাছে আমাদের একটা বিনীত আবেদন, যেটা হচ্ছে এই টিকটকটা ইউজ করতে গেলে তার বাংলাদেশের এনআইডি কপি আর ভ্যালিড ফোন নাম্বারটা এন্ট্রি করতে হবে। তাহলে হবে কি, কোনো ফেক অ্যাকাউন্ট থাকবে না। তবে ফেসবুক, ইউটিউব সহ হাজারো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে শর্ট ভিডিও অ্যাপগুলো কি আদৌ নজরদারিতে আনা সম্ভব কিনা সেই প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 সংবাদে। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,৮৬১ জনে। নতুন করে আরও ২,৪০১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 2,90,360 জন। শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও 3,624 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 1,73,615 জন। মৃতদের মধ্যে পুরুষ 27 জন, নারী 12 জন। এখন পর্যন্ত শনাক্তের হার 20.44%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 59.45% এবং মৃত্যু হার 1.33%। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন ও জীবনযাত্রায় স্বাভাবিকত্ব ফিরে এলেও করোনা ভাইরাসে মৃত্যুহার এখনো কমেনি। প্রতিদিনই গড়ে মারা যাচ্ছে 5,000-এর বেশি মানুষ। এ নিয়ে সারা বিশ্বে মোট প্রাণহানি দাঁড়ালো 8,03,000 আর মোট আক্রান্ত হয়েছে 2,30,00,000-এরও বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একদিনে দেশটিতে করোনা ভাইরাসে প্রাণ গেছে 1,123 জনের। ব্রাজিলে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 1,031 জন। এছাড়া 2 সপ্তাহ ধরে সারা বিশ্বে সর্বোচ্চ হারে সংক্রমণ ছড়িয়ে পড়ছে ভারতে। শুক্রবার দেশটিতে মোট আক্রান্ত হয়েছে 69,000-এর বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন 953 জন। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা 55,900 ছাড়ালো। ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মানি। এদিকে 2 বছরের মধ্যে এই করোনা মহামারী শেষ হবে বলে আশা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন 1,56,00,000 মানুষ। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ফেরদৌস ওয়াহিদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ফেসবুকে প্রকাশ করেন তার দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গীত শিল্পী ফকির আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন ফেরদৌস ওয়াহিদ, তবে করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে। গত 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই খবরই জানবো সহকর্মী আলী তালুকদারের কাছ থেকে। তিনি রয়েছেন আবহাওয়া অফিসে। আলী, বৃষ্টি কদিন থাকতে পারে জানতে পেরেছেন কি, এবং বৃষ্টির সর্বশেষ তথ্য জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আরিফা। এই মুহূর্তে আমি আবহাওয়া অফিসের রয়েছি। আবহাওয়া অফিসের যারা কর্মকর্তারা রয়েছেন আবহাওয়াবিদ, তাদের সাথেও কথা বলেছিলাম যে আসলে এই গত 2 দিন ধরে কিন্তু বৃষ্টি পড়ছে এবং বিভিন্ন জায়গায় সারা দেশের এই যে চিত্র বলা চলে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং সাথে সাথে নগরবাসী এবং যারা
ঘর থেকে বের হন তারাও কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। তো এই বৃষ্টি আসলে কতদিন থাকবে সেই বিষয়গুলো নিয়ে আবহাওয়াবিদরা বলছেন যে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন এবং নিম্নচাপ থাকার কারণে বলা চলে যে আরও কয়েকদিন এইরকম বৃষ্টি থাকবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এবং সেটা কিছুদিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আবহাওয়াবিদদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়া এই বৃষ্টির মধ্যে যেই বিষয়গুলো আমরা দেখে এসেছি যে এই নগরবাসীর মধ্যে এক ধরনের দুর্ভোগের চিত্র কিন্তু ফুটে ওঠে, যে তারা সাধারণ মানুষ যারা জীবিকার প্রয়োজনে বিভিন্ন কাজে কর্মে তারা বাসা থেকে বের হন, এই বৃষ্টির কারণে কিন্তু তাদের জনজীবনে এক ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়। সেই বিষয়গুলো নিয়ে তারা যারা সাধারণ মানুষ তারা জানতে চায় আসলে এরকম মৃদু বৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টিগুলো আসলে কতদিন থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে আবহাওয়াবিদরা বলেছেন যে সারা দেশে যেহেতু নিম্নচাপ এবং বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, এটা আরও কয়েকদিন থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই বৃষ্টির যেই সার্বিক চিত্র এবং দেশের বিভিন্ন জায়গায় এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে তারা বলেছেন যে কিছুদিনের মধ্যেই হয়তো এইগুলো স্বাভাবিক হয়ে যাবে এবং তাপমাত্রা সে আগের পর্যায়ে ফিরে আসবে। তো এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে এই সর্বশেষ খবর। আলী, ধন্যবাদ আপনাকে। আলী তালুকদার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। 8 দিনের মাথায় সোনার দাম আবার কিছুটা কমলো। তাতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনা কিনতে লাগবে 72,258 টাকা। এর আগে ভরি ছিল 73,716 টাকা, ফলে ভরিতে দাম কমলো 1,458 টাকা। নতুন দর শুক্রবার থেকে কার্যকর হয়েছে। সর্বশেষ গেল 13 আগস্ট সোনার দাম ভরিতে 3,500 টাকা কমিয়েছিল সমিতি। তার আগে 6 আগস্ট সোনার দাম বেড়ে 77,216 টাকা ভরি হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন, তবে রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। শুক্রবার তার স্বাস্থ্য সম্পর্কে এমনটাই জানিয়েছে নয়াদিল্লি সেনা হাসপাতাল। প্রণবের ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে। এছাড়া তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলো স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। গত 9 আগস্ট রাজাজি মার্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ভারতের সাবেক রাষ্ট্রপতি। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। 10 আগস্ট তাকে দিল্লি সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করে দেওয়া হয়। ওই অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার সময় প্রণবের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন প্রণব। তখন থেকেই তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণপরিবহনে নিয়মের চেয়ে অনিয়মই বেশি, স্বাস্থ্যবিধি উধাও, বাড়তি ভাড়া আদায়ের প্রতিযোগিতা, নৈরাজ্য। আবারও সময় বাড়ছে বিআরটি প্রকল্পে। 8 বছরে সময় বেড়েছে 3 দফা, অগ্রগতি মাত্র 45 বেড়েছে ব্যয়ও। দেশে ফিরেছেন মালয়েশিয়া আটক রায়হান কবির। নতুন কোনো অভিযোগ আনেনি পুত্রজয়া পুলিশ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বাবা মা। দেশে করোনায় আর 39 প্রাণহানি। 2 বছরে কম সময়ে করোনা মহামারী শেষ হবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং ইউরোপা লিগের রোমাঞ্চকর ফাইনালে জয় পেয়েছে সেভিয়া। ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ড 6ষ্ঠ জয়। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।